হ্যালো এভরিওয়ান, আমাদের তড়িৎ রসায়ন চ্যাপ্টার শেষ হয়ে গেল। আমরা অর্গানিকের অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার 5 ধরেছি। অর্গানিকটা বেশ আগে থেকেই ধরলাম, কারণ আমরা মাঝে মধ্যে বিক্রিয়াগুলো প্র্যাকটিসের মধ্যে থাকবো। এখান থেকে অর্গানিকে 12 তোলার আমরা চেষ্টা করব। তো আমাদের এই অর্গানিক চ্যাপ্টার চলাকালীন আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারের রায়-মার্টিনের প্রবলেমগুলো তার প্রবলেমগুলো সলিউশন দেখে নেব। এই রায়-মার্টিন প্রবলেমের সলিউশনের আমি রেকর্ড ভিডিও দিচ্ছি এবং দেব। তোমরা এই রেকর্ড ভিডিওগুলো দেখে যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা তোমরা পার্সোনালি আমাকে মেসেজ বা ফোন করে ডাউটগুলো জেনে নেবে। আরেকটা কথা, যে এই রায়-মার্টিনের যে সমস্ত কোশ্চেনগুলো আছে তার অনেক কোশ্চেনই কিন্তু আমাদের নোটে কভার হয়ে গেছে। তো নোটে হয়তো যে উত্তর আছে, যে ভাষাটা দিয়ে উত্তর আছে, এখানে হয়তো তার একটু আলাদা থাকতে পারে। তো তোমার যেটা পছন্দ তুমি সেটা করে নেবে। আর সবসময় মনে রাখবে, রায়-মার্টিনের আমরা শুধুমাত্র এই বছরের এটা রায়-মার্টিন, তার মানে এটা একটা সাজেশন। তো এটা নিশ্চয়ই একটা সাজেশন করেই তারা দিয়েছে। সেই জন্য এই যে 3 স্টার 2 স্টারের কোশ্চেনগুলোই আমরা করব। 1 স্টারের মধ্যে কোশ্চেনগুলো কিছু বেছে করব, যেগুলো স্টার নেই সেগুলো করব না। ওকে, করারও দরকার নেই। তো এইগুলো করলেই অনেক কোশ্চেন আমাদের হয়ে যাবে এবং এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। চলো তাহলে আমরা প্রথমে এই টপিক 1-এর মধ্যে, অর্থাৎ টপিক 1-এ আমাদের ক্লাস 1 এবং 2 নোটের মধ্যে এই টপিক 1-এর সব কিছুই পেয়ে যাবে। তো যাই হোক, আমরা প্রথমে 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। দেখো, কোশ্চেন 1-এ আমাদের রয়েছে এ, বি ও সি ধাতুর জারণ বিভব যথাক্রমে -2.37 ভোল্ট, +1.85 ভোল্ট এবং 1.36 ভোল্ট। ধাতুগুলির বিজারণ ধর্মের ক্রম কি হবে? এটা সংসদ নমুনা প্রশ্নে এটা আমাদের ছিল। তো এই প্রশ্নের উত্তরে আমরা নিশ্চয়ই যে তড়িৎ রাসায়নিক শ্রেণীটার যে আমাদের জ্ঞান, সেটা আমাদের লাগবে। দেখবে আমি 14 মিনিটের আমার একটা ভিডিও আছে ইউটিউবের প্লেলিস্টে, তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে, যেখানে আমি দেখিয়েছি যে এই তড়িৎ রাসায়নিক শ্রেণী কত রকম ভাবে কাজে লাগবে। সেই তড়িৎ রাসায়নিক শ্রেণী দিয়ে কিন্তু অনেক রকম তোমাদের কোশ্চেন হতে পারে। তার মধ্যে এরকম একটা কোশ্চেন দেখো, এখানে খেয়াল করার বিষয়, এখানে কিন্তু আমাদের জারণ বিভবের মান দেওয়া আছে, বিজারণ বিভবের মান দেওয়া। অর্থাৎ আমরা যে তড়িৎ রাসায়নিক শ্রেণীটা মুখস্থ করেছি, একটা লাইন মনে করে রেখেছিলাম, প্লিজ স্টপ কলিং মি ম্যাগনেসিয়াম এ, অ্যালুমিনিয়াম কিউট, জেব্রা। তো এই যে আমরা আরো আছে, তো এই শ্রেণী অনুযায়ী আমরা যদি দেখি যে প্রমাণ বিজারণ বিভবের মান উপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ওকে, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই ওপরের বিষয়গুলো দেখবে একটা মাইনাস দিয়ে আছে, -2.34 এরকম ভ্যালুগুলো দেওয়া আছে। ভ্যালুগুলো তোমাদের লাগবে না, কিন্তু উপরের যত যাবে মাইনাস ভ্যালুটা বেশি, মানে সংখ্যাটা ছোট। ওকে, বিজারণ বিভবের মানটা কম। এবারে তোমাকে এটা কি দিয়েছে, তোমাকে এখানে দিয়েছে, তো এটা প্রমাণ লিখেনি, কিন্তু এটা প্রমাণ জারণ বিভব। তো এখানে প্রমাণ বিজারণ বিভবের মান যা তোমরা জানো নিশ্চয়ই, বিজারণ বিভব সমান মাইনাস জারণ বিভব। তাহলে এটা মাইনাস আছে, জারণ বিভব করলে এটা কি প্লাস হয়ে যাবে, +34 ভোল্ট। আমি একটা মান দেখিয়ে জাস্ট করছি, তাহলে এটা প্লাস হয়ে গেল। তাহলে উপরে জারণ বিভবের মান বেশি, উপরের ধাতুগুলোর বিজারণ বিভবের মান কম, কিন্তু জারণ বিভবের মান বেশি। এবার জারণ বিভবের মান বেশি মানে তার জারিত হওয়ার প্রবণতা বেশি। দেখো, জারণ বিভবের মান মানে জারিত হওয়ার প্রবণতা বেশি। জারিত হওয়ার প্রবণতা বেশি মানে কি, অপরকে বিজারণ করার ক্ষমতা বেশি বা তার নিজের বিজারণ ধর্ম বেশি। আমরা যদি এই বিষয়টা বুঝি যে জারিত হওয়ার প্রবণতা বেশি মানে কি, ধরো এই পটাশিয়াম নিয়ে নিলাম, এর জারিত হওয়ার প্রবণতা বেশি। তাহলে পটাশিয়াম কি করবে, ইলেকট্রন সহজে
ছেড়ে দেবে, অর্থাৎ জারিত হয়ে যাবে। এই ইলেকট্রনটা সে কাউকে একটা দান করে দেবে, ধরো ক্লোরিনকে দান করে দিল। তাহলে ক্লোরিনের কি হলো, ক্লোরিন ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়ে গেল। তা ক্লোরিনের এখানে কি হলো, বিজারণ হলো। তাহলে বিজারণটা ঘটাচ্ছে কি, ইলেকট্রনটা দিয়ে বিজারণ ঘটাচ্ছে কিন্তু পটাশিয়াম। তার মানে পটাশিয়ামের বিজারণ ধর্ম আছে, বা পটাশিয়াম যেহেতু সে ওপরের দিকের মৌল, তার জারণ বিভব বেশি, তার মানে অপরকে ইলেকট্রন দেওয়ার ক্ষমতা বেশি, তার মানে অপরকে বিজারিত করার ক্ষমতা বেশি, তার মানে তার এই পটাশিয়ামের বিজারণ ধর্ম বেশি বা বিজারণ ক্ষমতা বেশি। তাহলে আমরা এটা জানবো যে যার জারণ বিভব বেশি তার বিজারণ ধর্ম বেশি বা বিজারণ ক্ষমতা বেশি। একই রকম ভাবে যার বিজারণ বিভব বেশি তার জারণ ধর্ম বেশি বা জারণ ক্ষমতা বেশি, উল্টো উল্টো বিষয়। তাহলে দেখো এখানে জারণ বিভব যার বেশি, জারণ বিভব কার বেশি, বি এর বেশি, তাহলে তার বিজারণ ধর্ম সবচেয়ে বেশি। হ্যাঁ, দেখো সি এর, তারপরে সি এর, তারপরে এর সবচাইতে দেখো জারণ বিভবের মানটা মাইনাসে আছে, মানে কম আছে, তার মানে এর বিজারণ ধর্ম সবচাইতে কম। তাহলে এইভাবে আমরা ক্রমটা করে নিতে পারবো। দেখো পরের প্রশ্ন রয়েছে, লবণ সেতুতে KNO3 ব্যবহার করা হয় কেন, অথবা লবণ সেতুতে KCl ব্যবহার করা হয়। তো এটা একই বিষয়। তো আমরা আগেই নোটে দেখেছি যে লবণ সেতুতে আমরা পটাশিয়াম নাইট্রেট, KNO3, পটাশিয়াম ক্লোরাইড এগুলো ব্যবহার করি। এর কারণ কি না, এই যে KNO3 মধ্যে পটাশিয়াম আর নাইট্রেট অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের যে আয়নীয় গতিবেগ, আয়নীয় মোবিলিটি, সেটা প্রায় সমান। যে সমস্ত লবণের এই ক্যাটায়নের আয়নীয় গতিবেগ এবং অ্যানায়নের আয়নীয় গতিবেগ সমান, তাদের কি আমরা লবণ সেতুর লবণ হিসেবে ব্যবহার করব। তাই এখানে আমাদের এটা বলেছি। আর KCl-কেও আমরা ব্যবহার করি, তবে কিছু ক্ষেত্রে আমরা ব্যবহার করি না। এখানে একই উত্তর হবে, তবে KCl এর ক্ষেত্রে একটু কথা তোমরা জয়েন করে দেবে। এই একই উত্তরটা এখানেও হবে, যেখানে ব্যবহার করা যায় না, মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা KCl-কে ব্যবহার করবো না, যেখানে আমাদের সিলভার প্লাস, লেড প্লাস, লেড 2 প্লাস, মার্কিউরাস প্লাস এই যেগুলো আছে, সেগুলো কি হয়, ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে এই সমস্ত লবণ উৎপন্ন করে, যে লবণগুলো দ্রবণীয় নয়, মানে এগুলোর অধক্ষেপ, যে এদের এই যে আয়নগুলো উৎপন্ন হবে এরা অধক্ষেপ আকারে পড়বে, এবং সেই অধক্ষেপ বা এই যে যৌগগুলো, যে দ্রবণ আছে, অর্ধকোষের যে দ্রবণ আছে, সেই দ্রবণে এরা দ্রবণীয় নয়। তাই দ্রবণীয় না হলে লবণ সেতুর কাজে কিছুটা ব্যাহত হবে। তাই এখানে একটু এটা একটা প্যারা দিয়ে একটু বলে দেবে, যদিও তোমাকে এখানে করা হয় কেন জানতে চাইছে। এইখানে এটা KNO3 আর KCl এর এই একই উত্তর, এখানে K প্লাস KCl থাকলে এখানে বলবে Cl মাইনাস, এক করে একই উত্তর। এরকম আমার নোটে উত্তরটা আছে, তোমরা দেখে নিও। চলো কোশ্চেন নাম্বার 3-তে আমাদের আছে তড়িৎ রাসায়নিক কোষ কি শর্তে, বা কি শর্তে, এটা একটু বানানগুলো দেখে নিও। কি শর্তে একটি ইলেকট্রোলাইটিক অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ কোষের ন্যায় আচরণ করে, কোষ তালবস্য হবে, কোষের ন্যায় আচরণ করে। এটাও সংসদ নমুনা প্রশ্ন, পদত্ত প্রশ্ন আছে। তো এখানে জাস্ট বিষয়টা কি, আমরা যখন গ্যালভানীয় কোষ বা আমরা তড়িৎ রাসায়নিক কোষ যেটাকে বলছি, সেই তড়িৎ রাসায়নিক কোষে কি হয়, আমরা দুটো কোষ, অর্ধকোষ থাকে, এদিকে আমাদের থাকে জারণ অর্ধকোষ আর এদিকে বিজারণ অর্ধকোষ, ক্যাথোড, এদিকে থাকে অ্যানোড। তো এখানে আমাদের রাসায়নিক বিক্রিয়া ঘটে। তো রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে একটা বিভব প্রভেদ তৈরি হয়, এখানের একটা বিভব তৈরি হয়, এখানে একটা তড়িৎ বিভব, যেটা তড়িৎদ্বার বিভব বলছি। সেই তড়িৎদ্বার দুটোর মধ্যে, বিভবের মধ্যে একটা পার্থক্য থাকে। সেই পার্থক্যের কারণে এই তারের মধ্য দিয়ে ওই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহ ঘটে। অর্থাৎ এখানে যদি একটা আমরা বাল্ব দিয়ে দিই, সেই বাল্বটা জ্বলতে থাকবে। অর্থাৎ এখানে আমাদের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। এবারে আমরা যদি এই তড়িৎ রাসায়নিক কোষটাকে আমরা ইলেকট্রোলাইটিক বা তড়িৎ বিশ্লেষণ কোষ বানাতে চাই, তড়িৎ বিশ্লেষণে কি হয়, আমরা তড়িৎ পাঠাই, দ্রবণে তড়িৎ পাঠিয়ে
দ্রবণের মধ্যে বিক্রিয়া ঘটে, মানে সেখানে উল্টো ঘটে। এখানে ঘটে রাসায়নিক শক্তি আমাদের তড়িৎ শক্তিতে পরিণত হয়। ওকে, কিন্তু তড়িৎ বিশ্লেষণ করলে তড়িৎ শক্তি মানে তড়িৎ পাঠে আমরা রাসায়নিক বিক্রিয়া করব, অর্থাৎ রাসায়নিক শক্তিতে পরিণত করব। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে না, এইখানে যে বিভব প্রভেদ তৈরি হচ্ছে, তাহলে আমরা বহিস্থ বাইরে থেকে এমন একটা কোষের সঙ্গে বা এমন ব্যাটারির সঙ্গে জয়েন করব, তার বিভব প্রভেদ যেন এই যে রাসায়নিক তড়িৎ রাসায়নিক কোষে যে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে তার বিভব প্রভেদের থেকে যেন বেশি হয়। অর্থাৎ এই সময় আমরা ধরো একটা বাইরে থেকে আলাদা আরেকটা তার দিয়ে আমরা কি করব, ব্যাটারি দিয়ে আমরা এর মধ্যে তড়িৎ পাঠাবো। ওকে, তো তড়িৎ যখন পাঠাবো তখন আমরা যদি সেই তড়িৎটা এখানে যে তড়িৎ উৎপন্ন হচ্ছে তার থেকে বেশি তড়িৎ বিভব প্রভেদ যুক্ত তড়িৎ পাঠাই, তবে কি দেখো কোষটির বহিস্থ বিভব কোষটির নিজস্ব যে তড়িৎ চালক বল, এটা কোষটির নিজস্ব তড়িৎ চালক বল। এই বৈশিষ্ট্য বিভব, এইটা বৈশিষ্ট্য বিভব নিজস্ব তড়িৎ চালক বল অপেক্ষা যদি বেশি হয়, এবং আমরা এই যে তড়িৎটা পাঠাবো বাইরে থেকে সেটা কিন্তু এইখানে কি, এইটা দেখো, এইটা এইদিকে কি ক্যাথোড, অর্থাৎ এইদিকে আমাদের প্লাস হয়ে আছে, এটা মাইনাস। কিন্তু আমাদের ব্যাটারির যে এটাকে আমরা ক্যাথোড বলছি, কিন্তু তড়িৎ রাসায়নিক কোষে এটা ক্যাথোড, এটা অ্যানোড। তো আমরা তড়িৎ বিশ্লেষণে কিন্তু আমাদের ক্যাথোডটা কি নেগেটিভ চার্জ হয়, তাহলে এইটা পজিটিভ হয়ে আছে, তাহলে ব্যাটারির কিন্তু নেগেটিভ প্রান্তটা এই প্রান্তের সঙ্গে যুক্ত করতে হবে, বিপরীত দিক থেকে তড়িৎ পাঠাতে হবে। ওকে, বিপরীতমুখীভাবে তড়িৎ পাঠাতে হবে, কারণ আমাদের তখন এই যে ক্যাথোডটা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে মাইনাস হয়ে যায়, তাহলে এটা মাইনাস, ব্যাটারির মাইনাস অংশের সঙ্গে আমাকে কানেক্ট করতে হবে। ওকে, অর্থাৎ বিপরীত দিক থেকে তড়িৎ পাঠাতে হবে। আমরা জানি প্লাস থেকে মাইনাসের দিকেই তড়িৎ যায়, তাহলে এখন তড়িৎ যাবে কি এই দিক থেকে এই দিকে। ওকে, তাহলে এই দুটোই কথা আমাদের বলা হয়েছে যে কোষটির বহিস্থ বিভব বাইরে থেকে একটা বিভব কোষটির নিজস্ব তড়িৎ চালক বল অপেক্ষা বেশি হতে হবে, আর কি তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎ চালক বলের বিপরীত দিকে আমাদের প্রয়োগ করতে হবে। তড়িৎ চালক যে বলটা আমাদের বিপরীত দিকে প্রয়োগ করতে হবে, তড়িৎ চালক বল মানে আমাদের তড়িৎ শক্তি বিপরীত দিক দিয়ে প্রয়োগ করতে হবে। এইটা তোমরা বললেই তোমাদের হয়ে যাবে। দেখো 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে বিভিন্ন আয়নগুলো দেয়া আছে, তো এর মধ্যে 1 নম্বরের প্রশ্ন, এতটা লেখার দরকার নেই, আমি জাস্ট এক্সপ্লেন করতে হয়তো লিখেছি, কতটা লিখবে আমি বলছি। তো 1 নম্বরের এটা প্রশ্ন, তো ওখানে দেখো 3 ছিল আমাদের, ওইখানেও 1 ছিল, আর এটা 1+1 পটাশিয়াম প্লাস, জিঙ্ক 2 প্লাস, H প্লাস, কপার প্লাস আয়নগুলি তাদের ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা অনুযায়ী সাজাবে। যে ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা মানে যে ক্যাথোডে এই সমস্ত আয়নগুলো ক্যাথোডে গিয়ে কি করবে না, ধরো এখানে কপার 2 প্লাস, ক্যাথোডে গিয়ে সে ইলেকট্রন গ্রহণ করবে। ক্যাথোডে গিয়ে সে মানে আয়নগুলো নিয়ে তোমাকে ক্যাথোডে মুক্ত হওয়ার কথা বলা হচ্ছে, মানে ইলেকট্রন গ্রহণ করার কথাই বলা হচ্ছে। ওকে, তাহলে সে ক্যাথোডে মুক্ত হয়ে যাচ্ছে, মানে মুক্ত মানে একবারে ইলেকট্রন গ্রহণ করে সে নিস্তরিত হয়ে কি ধাতব পরমাণুতে পরিণত হচ্ছে, অর্থাৎ সলিডে পরিণত হচ্ছে। তাহলে এটাই হচ্ছে মুক্ত হওয়ার কথা বলতে চাইছে, মানে মুক্ত হওয়ার তোমরা যেন বুঝে যাও যে এটা এদের বিজারণের কথা বলা হচ্ছে। এবার তোমরা নিশ্চয়ই জানো যাদের বিজারণ বিভবের মান বেশি তারাই এই ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, গ্রহণ করার প্রবণতা তাদের বেশি হবে, অর্থাৎ বিজারিত হওয়ার প্রবণতা বেশি হবে। তাহলে এখানে দেখো যে প্রত্যেকটা বিজারণ বিভবের মান দেওয়া আছে, দেখো এখানে কিছু বলা নেই মানে বুঝবে যে বিজারণ বিভবের মানই দেওয়া আছে। তাছাড়া আমরা যদি এই কাপড়টাও দেখি বিজারণ কাপড়, সেখানে আমরা দেখবো কপার 2 প্লাস থেকে কপার আগে কপার 2 প্লাস আছে, তার মানে এটা বিজারণ বিভবেরই মান দেওয়া আছে। দেখো বিজারণ বিভবের মান সবচেয়ে কার বেশি দেওয়া আছে, এটারই বেশি। তারপরে দেখো 0, আমরা যদি সংখ্যাগুলোকে বড় থেকে ছোট সাজাই, তাহলে প্রথমে বড় এটা, তারপরে ছোট, তারপরে দেখো এইটা, আর এইটা সবচেয়ে ছোট, এর মাইনাস দেখো 2.393। তো আমাদের তাহলে যদি দেখি তাহলে আমরা পাবো যে কপারের সবচেয়ে আমাদের বিজারণ বিভবের মান বেশি, তাই কপারের এতটা মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। তারপরে হাইড্রোজেন,
তারপরে দেখো জিঙ্ক, তারপরে পটাশিয়াম। তাই এইভাবে আমরা আর একটা পাবো। তাই দেখো তোমরা তাহলে 1 নম্বরের জন্য যেটা লিখবে যে ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা তাদের বিজারণ বিভবের সমানুপাতিক, যেটা প্রথমেই বললাম। বিজারণ বিভব যত বেশি হবে ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা তত। এইটু লিখে দিয়েই এটারই জাস্ট এই অর্ডারটাই, এই অর্ডারটাই ক্যাথোডে, অতএব ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা এই। এরকম করে তোমরা 1 নম্বরের জন্য এইখানে মাঝে এতগুলো মান টান তুলে দেখানোর দরকার নেই, মানগুলো দেওয়া আছে। চলো তারপরে আমাদের 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এরকম একই রকম ভাবে যে কিছু কিছু বিজারণ কাপলের তাদের বিজারণ বিভবের মানগুলো দেওয়া আছে। বলছে প্রদত্ত তথ্য অনুযায়ী সবচেয়ে শক্তিশালী বিজারক পদার্থ কি হবে। দেখো একই ওই 1 নম্বর প্রশ্নেরই মতো, শক্তিশালী বিজারক কে হবে। তো আমরা এক্ষুনি বলে এলাম যে যাদের বিজারণ বিভবের মান বেশি তাদের কি, উল্টোটা বললাম, তাদের জারণ ক্ষমতা বা জারণ, সেটা শক্তিশালী জারক মান বেশি। বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভবের মান যাদের বেশি, প্রমাণ বিজারণ বিভবের মান যাদের বেশি তারা হচ্ছে, তাদের বিজারণ বিভবের মান বেশি মানে তাদের জারণ ক্ষমতা বা জারণ ধর্মটা কি বেশি। ওকে, বা যদি বিজারণ, তাহলে উল্টো এর থেকে যদি আমরা উল্টো বলি, যাদের বিজারণ ধর্ম বেশি তাদের কি বিজারণ ধর্ম কম। ওকে, তাই তো আমরা তাহলে পাচ্ছি কি, মানে এই প্রমাণ বিজারণ বিভবের সঙ্গে বিজারণ ধর্মের কি ব্যস্তানুপাতিক ব্যাপার হচ্ছে। তাহলে যার বিজারণ বিভবের মান কম, সবচাইতে কম, সেটাই শক্তিশালী, তার বিজারণ ধর্ম সবচাইতে বেশি। তাহলে সবচেয়ে বিজারণ ধর্ম কার সবচেয়ে, দেখো এর মাইনাস দিয়ে এটার আছে, এটাই মাইনাস দিয়ে বিজারণ বিভবটা মাইনাসে আছে, মানে বিজারণ বিভব সবচাইতে কম। তাহলে বিজারণ বিভব সবচাইতে কম মানে তার মানে সেটাই শক্তিশালী বিজারক, মানে তার বিজারণ ধর্ম বেশি। দেখো এগুলোই আমি বলেছি, বলার পরে তাহলে আমি দেখিয়েছি এর সবচাইতে বিজারণ বিভবের মান কম, তাই এটাই কি ক্রোমিয়াম ধাতুই কি সব শক্তিশালী বিজারক। ওকে, ওই একই কনসেপ্ট দিয়ে একটু আমার প্রথম ক্লাস বা এই ছোট যে 14 মিনিটের ভিডিওটার কথা বললাম, একটু সেটা দেখে নাও। তো সেটা দেখলেই তোমরা, আর এই যে জারণ বিজারণ, জারক বিজারক, এর সঙ্গে যে ইলেকট্রনের যে একটা সম্পর্ক, ইলেকট্রন তত্ত্ব দিয়ে সমস্ত কিছুর কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে নাও, তাহলে দেখবে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসেও, আর তোমরা সহজে উত্তর দিতে পারবে। চলো এবারে একটা অনুরূপ প্রশ্ন ছিল, অনুরূপ একই রকম প্রশ্ন। দেখো এখানে বিভিন্ন ধাতুর বিজারণ বিভবের, প্রমাণ বিজারণ বিভবের মানগুলো দেওয়া আছে। তাহলে এখানে তোমাকে একই রকম খুঁজতে হবে কোনটা উত্তম বিজারক, অর্থাৎ সবচাইতে বিজারণ ধর্ম তার সবচাইতে বেশি। তাহলে দেখো এখানে একই রকম ভাবে এখানে আমরা যদি দেখি, তাহলে দেখো এদের আমাদের বিজারণ বিভব দেওয়া আছে সবচেয়ে মাইনাস, এইটা আছে দেখো সর্বনিম্ন, এটা দেখিয়ে তাহলে বলবে তাহলে ম্যাগনেসিয়ামেরই বিজারণ বিভব সবচেয়ে কম, তার মানে বিজারণ ধর্ম সবচেয়ে বেশি, তাহলে উত্তম বিজারক ম্যাগনেসিয়াম। পরের প্রশ্ন আমাদের আছে যে ড্যানিয়েল কোষ কক্ষে তড়িৎ টানলে কোষটির, আচ্ছা এটা অ্যানোডে নেই, এখানে প্রশ্নটা একটু চেক করে নেব। কোষটির সংগঠিত বিক্রিয়া দুটি লেখো, মানে দুটো যে অর্ধকোষ আছে সেই অর্ধকোষে যে দুটো অর্ধকোষ বিক্রিয়া আছে সেটা লিখতে হবে। এখানে এই জন্য প্রশ্নটা একটু ভুল দেখে নিয়েছে, এরকম প্রশ্ন আমাদের নোটেই আছে, দেখে নেবে, এটা সংশোধন করে নেবে। তো এখানে ড্যানিয়েল কোষে জারণ বিক্রিয়া ঘটে, অ্যানোডে জিঙ্ক দণ্ড থাকে, এবং এটা অতটা ইম্পর্টেন্ট না, এবং তাহলে লিখবে এর সঙ্গে অ্যানোডে জারণ ঘটে ও ক্যাথোডে বিজারণ ঘটে। ওকে, ক্যাথোডে বিজারণ ঘটে। আমি চাইবো এইটা আমি সংশোধন করে দেবো, সংশোধন করে তোমাদের আমি পিডিএফটা দিয়ে দেবো। আচ্ছা, ক্যাথোডে বিজারণ ঘটে, তাহলে এখানে লিখবে যে অ্যানোড অর্ধকোষ, এখানে ব্র্যাকেটে লিখে দেবে জারণ। ওকে, তাহলে এই বিক্রিয়াটা দেবে, এই বিক্রিয়াটা জানো। আর এদিকে লিখবে ক্যাথোড অর্ধকোষ
ক্যাথোড অর্ধকোষ, আর কে ক্যাথোড অর্ধকোষের ব্র্যাকেটে লিখে দেবে কি বিজারণ। তো ওখানে বিজারণে কি ক্যাথোডে আমরা কপার দণ্ডকে কপার সালফেটের মধ্যে রাখি, এখানে দেখবো যে কপার 2+ কি করছে ইলেকট্রন গ্রহণ করছে, বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে। ওকে, তো এইটা একটু বলবে, একটু এটা কারেকশন করে নেবে, আমি পিডিএফ কারেকশন করে দিয়ে দেবো। দেখো কোশ্চেন 6-এ আমাদের আছে লবণ সেতুর দুটো মানে লবণ সেতুতে ব্যবহৃত দুটো লবণের নাম। তো আমরা জানি যে পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড। তো দেখো লবণ সেতুতে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষের বৈশিষ্ট্য আমরা আলোচনা করে এলাম যে লবণ সেতুতে এমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেব যেখানে তাদের ক্যাটায়ন অ্যানায়নের যে আয়নীয় গতিবেগ যেন সমান হয় বা প্রায় সমান হয়। আরেকটা বিষয় যে বিক্রিয়াহীনতা, মানে যেন অর্ধকোষের মধ্যে অর্ধকোষে যে জারণ অর্ধকোষে বা বিজারণ অর্ধকোষে যে বিক্রিয়া হয় কোষ বিক্রিয়া, সেখানে যেন এই লবণ সেতুর আয়নগুলো যেন বিক্রিয়ায় অংশগ্রহণ না করে। ওকে, এমন তাদের ব্যাপার হতে হবে। সেখানে বিক্রিয়া অংশগ্রহণ মানে বিক্রিয়া কে অংশগ্রহণ করবে সেখানে তো ওই বিজারণ বিভবের মানের উপরও ডিপেন্ড করছে, যে লবণ সেতু থেকে যে আয়নটা বেরিয়ে যাবে তার যে বিজারণ বিভবের থেকে নিশ্চয়ই ওখানে যে অ্যানোডে যে ক্যাথোডে বিজারণ ঘটে, ক্যাথোডে যে ধাতু রয়েছে তার নিশ্চয়ই সেখানে হয়তো তার বিজারণ বিভবের মান বেশি হবে। সেরকমই আমরা ধাতু চুজ করব। তা বেশি হলেই কি তারই সেখানে বিজারণ, সেই ধাতুটির বিজারণ বিক্রিয়া ঘটবে, তখন এই যে লবণ সেতুর যে আয়ন সেখানে সে নিষ্ক্রিয় থাকবে। তো এই ব্যাপারটা তোমাদের মানে এই ব্যাপারটা তোমার থাকতে হবে লবণ সেতুর মধ্যে। এমন আমরা লবণ সেতুর মধ্যে লবণ সিলেক্ট করব তার জন্য আয়নীয় গতিবেগ সমান হয় এবং তারা যেন অর্ধকোষ বিক্রিয়ায় বা কোষ বিক্রিয়ায় অংশগ্রহণ না করে, এটুকুই বললে হয়ে যাবে। চল কোশ্চেন নম্বর 7-এ বলছে প্লাটিনাম ইলেকট্রোডের উপর প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণ দেওয়া হয় কেন? এই আস্তরণ দেওয়ার কারণ কি না, আমরা যদি এই প্লাটিনাম ধাতু তার উপরে আবার প্লাটিনাম ব্ল্যাকের একটা আস্তরণ দিই তাহলে কি এর আয়তনটা, এর ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ক্ষেত্রফল বেড়ে গেলে কি হবে, আমরা তো জানি যে ক্ষেত্রফল বাড়লে তার তড়িৎ পরিবাহিতা বাড়বে। আমরা তড়িৎ পরিবাহিতার যে সেকেন্ড যে পার্টটা তড়িৎ রসায়নের, সেখানে আমরা দেখেছি এর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। তো এখানে ক্ষেত্রফল বৃদ্ধি হলে আমাদের সেটা আরো আদর্শ তড়িৎ রাসায়নিক কোষের মতো আচরণ করবে বা হয়ে যাবে। তাই পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি করাই আমাদের মূল কাজ। আর কি অধিশোষণ, দেখো এই যে ধরো আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার দেখবো, সেখানে দেখবে এই প্লাটিনাম তড়িৎদ্বারে হাইড্রোজেন গ্যাস অধিশোষিত হয়। তাহলে যত ক্ষেত্রফল বেশি হবে তাহলে হাইড্রোজেন গ্যাসের অধিশোষণের পরিমাণ বেশি হবে বা অধিশোষণের মাত্রা তত বেশি হবে। তাহলে অধিক অধিশোষণের জন্য আমরা কিন্তু প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণ দিই। তাহলে এটা একটু দেখে নিও। দেখো আমি 8 নম্বর প্রশ্নটা ছেড়ে দিয়েছি, এটা 1 নম্বর স্টারের, এটা 1 স্টারের কোশ্চেন। তো সেখানে থেকে আমি ক্যালোমেল তড়িৎদ্বারটাই তোমাদের শুধু বলছি। ক্যালোমেল তড়িৎদ্বার, দেখো ক্যালোমেল তড়িৎদ্বার একটু কোশ্চেনে মানে অমনি নিউমেরিক্যাল প্রবলেম দেখবে তোমরা আছে, আমি নিউমেরিক্যাল প্রবলেম করিয়েছিলাম, দেখে ক্যালোমেল তড়িৎদ্বারের কথা আছে। তাই এই তড়িৎদ্বারটা কি একটু আইডিয়া রাখো, অতটা ইম্পর্টেন্ট নয়। তো জাস্ট ক্যালোমেল তড়িৎদ্বার হলো একটা নির্দেশক তড়িৎদ্বার যা অন্যান্য অর্ধকোষের বিভবের পরিমাণ করতে ব্যবহার করা হয়। যেমন আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার দিয়েই অন্যান্য ধাতুর প্রমাণ বিজারণ বিভবগুলো বের করি, তেমনি আমরা ক্যালোমেল তড়িৎদ্বারও ব্যবহার করা যায়। তো এখানে আমাদের এই যে ক্যালোমেল তড়িৎদ্বারের উপাদান কি, এখানে আমাদের পারদ নেওয়া হয়। পারদের মধ্যে ক্যালোমেল পেস্ট, এটা হচ্ছে ক্যালোমেল পেস্ট, এই যে মার্কিউরাস ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণ ব্যবহার করা হয়। তো এরকম আমরা একটা টোটাল যদি ডিটেলসে চাও তোমরা বলবে, আমি ডিটেলসে দেবো। আপাতত আমি এটা 2 নম্বরের বা 1 নম্বরের বলতে গেলে ক্যালোমেল তড়িৎদ্বার কি, তবে তোমাদের 2 নম্বরেও দেবে না, 1 নম্বরেরই একটা প্রশ্ন হবে, ঠিক আছে? তো এখানেই 2 নম্বর খরচ করবে না, ক্যালোমেল তড়িৎদ্বার কি 2 নম্বর করলে একটু বড় করে দিতে হবে। তো আমি এটা 1 নম্বরের মতো করে তোমাদের 1 নম্বরই এখান থেকে হবে যদি আসে।